মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে ঢাকার ডিজেলের দাম কেন বাড়ে? যুক্তরাষ্ট্রে সুদের হার বেশি থাকলে বাংলাদেশে ডলারের সংকট কেন তৈরি হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এগোলে কেন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া কিংবা ভিয়েতনামের অর্থনীতি দ্রুত বাড়ে? এগুলো কি সব আলাদা ঘটনা? আসলে সব কিছুর পেছনেই রয়েছে একটাই গল্প, বিশ্ব অর্থনীতি। এই বিশ্ব অর্থনীতি এখন কেমন চলছে এ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বছরে দুবার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে, একটি বছরের শুরুতে, অন্যটি জুলাই মাসে। এবারের এই রিপোর্টটি ধরেই চলছে নানা আলোচনা। আজ আমরা কথা বলবো এই বিশ্ব অর্থনীতি নিয়েই, বোঝার চেষ্টা করব বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের মধ্যে বাংলাদেশের অবস্থান কোথায় এবং আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা কী। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতিতে আজকের বিষয়, বিশ্ব অর্থনীতি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কেমন আছে। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব অর্থনীতি কি নতুন করে মন্দার দিকে যাচ্ছে? IMF-এর উত্তর এখনো নয়, তবে বিশ্ব অর্থনীতি আগের মতো দ্রুত বাড়ছেও না। 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে 3%, 2027 সালে তা বেড়ে 3.4% হতে পারে। অথচ 2024 ও 2025 সালে গড় প্রবৃদ্ধি ছিল 3.5%। সংখ্যার পার্থক্য খুব বড় মনে নাও হতে পারে, কিন্তু বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে 0.5% মানেও কয়েকশো বিলিয়ন ডলারের উৎপাদনের পার্থক্য। তবে এখানেও একটি ইতিবাচক দিক আছে। গত কয়েক বছরে বিশ্ব একের পর এক ধাক্কা সামলেছে। করোনা মহামারী, 4 দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতি, দ্রুত সুদের হার বৃদ্ধি, বাণিজ্য উত্তেজনা, আর এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এসবের পরও বিশ্ব অর্থনীতি নেতিবাচক প্রবৃদ্ধিতে যায়নি। প্রশ্ন হলো কেন? IMF বলছে এর উত্তর লুকিয়ে আছে দুটি বিপরীত শক্তির মধ্যে। একদিকে যুদ্ধ অর্থনীতিকে শ্লথ করছে, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নতুন বিনিয়োগ ও উৎপাদনের সুযোগ তৈরি করছে। এই দুই শক্তির টানাপোড়েনই এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্য শুধু একটি সংঘাতপূর্ণ অঞ্চল নয়, এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী অঞ্চলগুলোর একটি। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট সমুদ্রপথে অপরিশোধিত তেলের প্রায় 1/5 পরিবহন হয়। এই পথে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। তারপরেও কিন্তু যুদ্ধ শুরু হলেও বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা এখনও খায়নি। এর প্রধান কারণ, অনেক দেশ তাদের মজুদ তেল ব্যবহার করে সরবরাহের ঘাটতি স্বাভাবিকভাবে পূরণ করেছে। ফলে বাজারে আতঙ্ক তৈরি হলেও সরবরাহ পুরোপুরি ভেঙে পড়েনি। তবে মজুদ তেল ব্যবহার করে দীর্ঘ সময় বাজার সামলানো সম্ভব নয়। এই যে আবার নতুন করে সংঘাত শুরু হয়েছে, তা যদি বড় আকারে ছড়িয়ে পড়ে, তাহলে দেশগুলো নতুন করে মজুদ গড়ে তুলতে শুরু করবে। তখন আন্তর্জাতিক বাজারে সরবরাহ আরও সংকুচিত হতে পারে এবং দাম আবার বাড়তে পারে। যুদ্ধ যেমন অনিশ্চয়তা তৈরি করছে, তেমনি প্রযুক্তি খাতে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে বিনিয়োগ এখনও শক্তিশালী। এর কারণ, AI শুধু একটি সফটওয়্যার নয়, এটি নতুন অবকাঠামোর চাহিদা তৈরি করছে। নতুন ডেটা সেন্টার নির্মাণ হচ্ছে, উচ্চ ক্ষমতার সেমিকন্ডাক্টর ও চিপের চাহিদা বাড়ছে, ক্লাউড অবকাঠামো সম্প্রসারিত হচ্ছে, বিদ্যুতের ব্যবহারও দ্রুত বাড়ছে। অর্থাৎ AI এখন একটি সম্পূর্ণ নতুন শিল্পচক্র তৈরি করছে, যার প্রভাব প্রযুক্তি খাত ছাড়িয়ে উৎপাদন, বাণিজ্য ও বিনিয়োগেও পড়ছে। সংখ্যাও সেই কথাই বলছে। IMF-এর এপ্রিলের পূর্বাভাস ছিল 2026 সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে 2.7%, কিন্তু বাস্তবে হচ্ছে 3%। এই অতিরিক্ত প্রবৃদ্ধির পিছনে 3টি কারণ। প্রথমত, অনেক দেশ আগের তুলনায় কম জ্বালানি নির্ভর হয়ে উঠেছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় তেলের উচ্চ দাম আগের মতো বড় ধাক্কা দিতে পারেনি। দ্বিতীয়ত, কয়েকটি দেশে সরকারি ব্যয় ও অভ্যন্তরীণ চাহিদা প্রত্যাশার চেয়ে শক্তিশালী ছিল। তৃতীয়ত, প্রযুক্তি খাতে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি এখন নতুন বাস্তবতা। আগে
অর্থনীতিতে উন্নত ও উন্নয়নশীল দেশের পার্থক্য বেশি আলোচিত হতো। এখন আরেকটি বিভাজন তৈরি হচ্ছে। একটি দেশ কি বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলের অংশ নাকি বাইরে? যেসব দেশ সেমিকন্ডাক্টর, এআই অবকাঠামো, ডেটা সেন্টার কিংবা উচ্চ প্রযুক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত, তারা নতুন বিনিয়োগ পাচ্ছে। অন্যদিকে জ্বালানি আমদানি নির্ভর এবং প্রযুক্তি খাতে পিছিয়ে থাকা দেশগুলো একই সঙ্গে উচ্চ জ্বালানি ব্যয় ও স্লোথ প্রবৃদ্ধির চাপ মোকাবেলা করছে। এই নতুন বিভাজনই সম্ভবত আগামী দশকে বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠবে। যুদ্ধের প্রথম প্রভাব পড়ে যুদ্ধক্ষেত্রে, কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানির বাজারে। পূর্বাভাস অনুযায়ী 2026 সালে অপরিশোধিত তেলের গড় দাম হতে পারে প্রতি ব্যারেল $89, যা এপ্রিলের পূর্বাভাসের চেয়ে 9% বেশি। 2025 সালের তুলনায় তেলের দাম বাড়তে পারে প্রায় 32%। একই সময় প্রাকৃতিক গ্যাসের দাম বাড়তে পারে 22%। এখানে বিষয়টি শেষ নয়। তেলের সঙ্গে গ্যাসের দাম বাড়লে তার প্রভাব পড়ে সারের বাজারে। 2026 সালে সারের দাম বাড়তে পারে 26%, আর জ্বালানি, সার ও পরিবহন ব্যয়ের কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দামও প্রায় 8% বাড়তে পারে। অর্থাৎ একটি আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে বৈশ্বিক মূল্যস্ফীতির কারণ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ইরান আবার পাল্টাপাল্টি হামলা শুরু করায় এসব পণ্যের দাম হয়তো আরও বাড়বে। 2024 সালের শুরু থেকে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি কম ছিল। তখন ধারণা ছিল কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানো শুরু করবে, কিন্তু সেই ধারা আপাতত থেমে গেছে। 2025 সালে বৈশ্বিক মূল্যস্ফীতি ছিল 4.1%। 2026 সালে তা বেড়ে হতে পারে 4.7% এবং 2027 সালে কিছুটা কমে 3.9% নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ মূল্যস্ফীতি কমলেও তা দ্রুত কমবে না। এই কারণেই বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংকও এখন সুদের হার দ্রুত কমানোর অবস্থায় নেই। যুদ্ধের মধ্যেও এক ইতিবাচক খবর রয়েছে। বিশ্ব বাণিজ্য পুরোপুরি থেমে যায়নি। IMF বলছে 2025 সালে বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি ছিল 5%। 2026 সালে তা কমে 3.5% হতে পারে। তবে 2027 সালে আবার বেড়ে 4.3% পৌঁছাতে পারে। অর্থাৎ বিশ্ব অর্থনীতি ধীর হচ্ছে, কিন্তু বাণিজ্য ভেঙে পড়ছে না। তবে বিশ্ব অর্থনীতিতে এখন সবাই একই গতিতে এগোচ্ছে না। কিছু দেশ প্রত্যাশার চেয়ে ভালো করছে, কিছু দেশ আবার যুদ্ধ, জ্বালানির দাম ও উচ্চ সুদের চাপে ধীর হয়ে যাচ্ছে। এই পার্থক্যের সবচেয়ে বড় কারণ এখন শুধু শ্রম বা প্রাকৃতিক সম্পদ নয়, বরং প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে তৈরি হওয়া নতুন শিল্প। দক্ষিণ কোরিয়ার উদাহরণটি এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দেশটি জ্বালানি আমদানি নির্ভর। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে তাদেরও চাপ বাড়ার কথা, কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। এর প্রধান কারণ সেমিকন্ডাক্টর রপ্তানি। AI প্রযুক্তির বিস্তারের ফলে উচ্চ ক্ষমতার চিপের চাহিদা দ্রুত বেড়েছে। এই বাজারে অন্যতম বড় সরবরাহকারী দক্ষিণ কোরিয়া। একই প্রবণতা দেখা যাচ্ছে ভিয়েতনাম ও মালয়েশিয়ায়। ভিয়েতনামের প্রবৃদ্ধি বাড়ছে, প্রত্যাশার চেয়ে ভালো রপ্তানি এবং শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা এর প্রধান কারণ। অন্যদিকে মালয়েশিয়ায় বাড়ছে ডেটা সেন্টার, ডিজিটাল অবকাঠামো এবং উচ্চ প্রযুক্তি খাতে বিনিয়োগ। থাইল্যান্ডেও প্রযুক্তি খাতের বিনিয়োগ ও রপ্তানি প্রত্যাশার চেয়ে ভালো ফল দিচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে এখন আর বিশ্ব অর্থনীতি বলে একক কোনো গল্প নেই। অঞ্চল ভেদে চিত্র এক এক রকম। যেমন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতির প্রধান চালিকা শক্তি। সেখানে মূল্যস্ফীতি কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই ফেড সহ উন্নত দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো দ্রুত সুদের হার কমাচ্ছে না। ফলে বৈশ্বিক ঋণের খরচ, ডলারের প্রবাহ ও বিনিয়োগে এর প্রভাব থাকছে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক চাপ পড়েছে ইউরোপে। জ্বালানির উৎস বদলানোর কারণে মূল্যস্ফীতি কমলেও প্রবৃদ্ধি এখনও দুর্বল। অন্যদিকে আবাসন নির্ভর প্রবৃদ্ধির বদলে এখন উচ্চ প্রযুক্তি উৎপাদন, রপ্তানি ও শিল্প বিনিয়োগে জোর দিচ্ছে চীন। প্রতিবেশীর দিকে তাকানো যাক।
শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, অবকাঠামোর বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি ও উৎপাদন খাতে বিনিয়োগের কারণে বড় অর্থনীতিগুলির মধ্যে দ্রুততম প্রবৃদ্ধি ধরে রাখছে ভারত। বিশ্ব অর্থনীতির সামনে এখন 4টি বড় ঝুঁকি। 1, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়া। সবচেয়ে বড় উদ্বেগ এখনও মধ্যপ্রাচ্য। সংঘাত দীর্ঘ হলে বা নতুন দেশ এতে জড়িয়ে পড়লে তেল ও গ্যাসের সরবরাহ আবারও ব্যাহত হতে পারে। তাহলে শুধু জ্বালানির দামই নয়, পরিবহন ব্যয়, উৎপাদন ব্যয় এবং মূল্যস্ফীতিও নতুন করে বাড়বে। 2, বিশ্ব বাণিজ্যের নতুন বিভক্তি। বিশ্ব বাণিজ্য ধীরে ধীরে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক জোটে বিভক্ত হয়ে পড়েছে। শুল্ক বাড়ছে, প্রযুক্তি রপ্তানিতে বিধিনিষেধ বাড়ছে, সরবরাহ শৃঙ্খলও আগের মতো বৈশ্বিক থাকছে না। এই প্রবণতা দীর্ঘ হলে উৎপাদনের খরচ বাড়বে এবং বৈশ্বিক প্রবৃদ্ধিও কমে যেতে পারে। 3, ঋণ ও সুদের চাপ। করোনা মহামারী, উচ্চ মূল্যস্ফীতি এবং যুদ্ধ, এই 3 ধাক্কা সামাল দিতে অনেক দেশ বিপুল ঋণ নিয়েছে। একই সময় সুদের হারও তুলনামূলকভাবে এখনও বেশি। ফলে নতুন ঋণ নেওয়া যেমন ব্যয়বহুল, তেমনি পুরনো ঋণের সুদ পরিশোধেরও চাপ রয়েছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি আগামী কয়েক বছরে বড় চ্যালেঞ্জগুলোর একটি। 4, এআই নিয়ে অতিরিক্ত প্রত্যাশা। আমরা দেখছি যে এআই বর্তমানে প্রবৃদ্ধিকে সহায়তা করছে, কিন্তু প্রযুক্তি খাতে বিনিয়োগ যদি প্রত্যাশা মতো ফল না দেয় অথবা প্রযুক্তি কোম্পানিগুলোর মূল্যায়ন অতিরিক্ত হয়ে থাকে, তাহলে আর্থিক বাজারে বড় ধরনের সংশোধন দেখা দিতে পারে। অর্থাৎ এআই যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। সব মিলিয়ে বলা যায় বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ এখনও পুরোপুরি নির্ধারিত হয়নি। যুদ্ধ, প্রযুক্তি এবং নীতি নির্ধারকদের সিদ্ধান্ত, এই 3টি বিষয়ই আগামী 2 বছরের গতিপথ ঠিক করবে। এখন প্রশ্ন হলো, এই বৈশ্বিক পরিবর্তনের মধ্যে বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশের সামনে যেমন কয়েকটি বড় ঝুঁকি রয়েছে, তেমনি কিছু গুরুত্বপূর্ণ শক্তিও আছে। প্রথম শক্তি, বৈদেশিক খাত তুলনামূলক স্থিতিশীল। 2 বছর আগেও বাংলাদেশের সবচেয়ে বড় উদ্বেগ ছিল বৈদেশিক মুদ্রা সংকট। রিজার্ভ কম ছিল, ডলারের দাম বাড়ছিল, আমদানি নিয়ন্ত্রণ করতে হচ্ছিল। এখন পরিস্থিতি কিছুটা বদলেছে, রপ্তানি কিছু বেড়েছে, রেমিটেন্স যথেষ্ট শক্তিশালী। ফলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য আগের তুলনায় উন্নত হয়েছে। তবে এই স্থিতিশীলতা এখনও ভঙ্গুর, কারণ জ্বালানির আন্তর্জাতিক দাম আবার বাড়লে আমদানি ব্যয়ও দ্রুত বাড়বে। দ্বিতীয় শক্তি হচ্ছে রপ্তানি বাজার পুরোপুরি ভেঙে পড়ছে না। আইএমএফ বলছে বিশ্ব অর্থনীতি ধীর হলেও মন্দার আশঙ্কা এখন নেই। বিশ্ব বাণিজ্য ইতিবাচক থাকবে, এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ দেশের রপ্তানি আয়ের 80% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। বিশ্বে বড় মন্দা না হলে পোশাকের চাহিদা পুরোপুরি কমে যাওয়ার আশঙ্কাও তুলনামূলক কম। তবে প্রতিযোগিতা বাড়বে, বিশেষ করে ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া ও কয়েকটি আফ্রিকান দেশ দ্রুত উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। অর্থাৎ বাজার থাকবে, কিন্তু প্রতিযোগিতা আরও কঠিন হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকি কিন্তু এখন 4টি। যেমন 1, জ্বালানি। বাংলাদেশ এখনও তেল, এলএনজি ও কয়লার বড় আমদানিকারক। অপরিশোধিত তেলের প্রায় 100% আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। পরিশোধিত তেলের প্রায় 40% আসে সেই মধ্যপ্রাচ্য থেকেই। এলএনজির অর্ধেকের বেশি আসে কাতার ও ওমান থেকে। কেবল কয়লা আসে অন্য অঞ্চল থেকে। সুতরাং মধ্যপ্রাচ্যের সংঘাত বা হরমুজ প্রণালীতে কোনো বিঘ্ন ঘটলে বাংলাদেশের জ্বালানি আমদানি, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যয় ও মূল্যস্ফীতির উপর দ্রুত প্রভাব পড়ে। এই নির্ভরতা যতদিন থাকবে, ততদিন বৈশ্বিক সংঘাত বাংলাদেশের অর্থনীতিকেও নাড়িয়ে দেবে। 2, প্রযুক্তির পরিবর্তন। বিশ্ব অর্থনীতির নতুন বিনিয়োগ যাচ্ছে প্রযুক্তিতে। বাংলাদেশের শক্তি এখনও সস্তা শ্রমের তৈরি পোশাক। এটি অবশ্যই আমাদের বড় অর্জন, কিন্তু আগামী দশকের প্রবৃদ্ধির বড় উৎস যদি প্রযুক্তি নির্ভর শিল্প হয়, তাহলে সেই পরিবর্তনের জন্য কতখানি প্রস্তুতি আছে বাংলাদেশের? 3, বিনিয়োগ। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বেসরকারি বিনিয়োগ প্রত্যাশিত গতিতে বাড়ছে না। অন্যদিকে বৈশ্বিক বিনিয়োগও এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক। যেসব দেশ দ্রুত নীতি সংস্কার করছে,
দক্ষ জনশক্তি তৈরি করছে এবং ব্যবসার পরিবেশ উন্নত করছে, বিনিয়োগ সেদিকেই যাচ্ছে। কেবল মুখের কথায় বিনিয়োগ বাড়বে না, সবচেয়ে বেশি প্রয়োজন নীতি সহায়তা। 4, রাজস্ব ও আর্থিক সক্ষমতা। রাজস্ব আদায়ও এখন বড় চ্যালেঞ্জ। অন্যতম সর্বনিম্ন রাজস্ব আদায়ের দেশ বাংলাদেশ। রাজস্ব কম হলে উৎপাদন ব্যয় চালানো কঠিন হয়, বাজেট ঘাটতি বাড়ে এবং ঋণের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়। IMF-এর পুরো প্রতিবেদন থেকে বাংলাদেশের জন্য 5টি শিক্ষা পাওয়া যায়। প্রথমত, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনতে হবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বাসযোগ্য ও ধারাবাহিক নীতি বজায় রাখতে হবে। তৃতীয়ত, রাজস্ব আদায় বাড়িয়ে উন্নয়ন ব্যয়ের টেকসই অর্থায়ন নিশ্চিত করতে হবে। চতুর্থত, তৈরি পোশাকের পাশাপাশি প্রযুক্তি নির্ভর ও উচ্চ মূল্য সংযোজনের নতুন শিল্প গড়ে তুলতে হবে। পঞ্চমত, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সুশাসন, নীতির ধারাবাহিকতা, কার্যকর প্রতিষ্ঠান ও স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ ছাড়া বিনিয়োগ বাড়ানো, রাজস্ব আদায় বৃদ্ধি বা অর্থনৈতিক সংস্কারের সুফল পুরোপুরি পাওয়া কঠিন। সবশেষে, দক্ষ মানব সম্পদে বিনিয়োগ বাড়াতে হবে, কারণ আগামী দশকের প্রতিযোগিতা শুধু কম মজুরির হবে না, হবে দক্ষতা, প্রযুক্তি ও উৎপাদনশীলতার। শেষ কথা হচ্ছে, বিশ্ব অর্থনীতি এখন এক সন্ধিক্ষণে। একদিকে যুদ্ধ ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, অন্যদিকে প্রযুক্তির দ্রুত অগ্রগতি। এই দুই শক্তির টানাপোড়েনের মধ্যেই আগামী কয়েক বছরের অর্থনীতি এগোবে। প্রশ্ন হলো, বিশ্ব অর্থনীতি যেদিকে যাচ্ছে, বাংলাদেশ কি সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছে? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে আগামী দশকে বাংলাদেশ কেবল কোনো রকম টিকে থাকবে, নাকি আরও প্রতিযোগিতামূলক একটি অর্থনীতিতে পরিণত হবে। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে।